প্রতিদিন সকালে আমি যে রাস্তায় অফিসে যাই তার পাশেই একটা মোটামুটি বড় স্কুল আছে। প্রতিদিন সকালে দেখি ঘুম কাতর চোখে বাচ্চারা স্কুলের দিকে যাচ্ছে। কেউ বাবার হাত ধরে, কেউ মায়ের আগে আগে, কেউ দাদা দাদির সাথে হেলতে দুলতে যাচ্ছে। রাস্তায় তারা দুনিয়া আর আলাপ করে করে খুব মজা করতে করতে যায়। সকালের রাস্তাটা তারা মাতিয়ে রাখে। সকালের রাস্তাটা মূলত এই ফুলের মতো সুন্দর বাচ্চারা এবং হীরের মতো দামি গার্মেন্টস কর্মীদের দখলে থাকে। প্রতিদিন সকালটা আমার তাদেরকে দেখে শুরু হয়। তাদের কেউ কেউ আমাকে সালাম দেয়। তাদের মধ্যে একজন আছে যে আমাকে তার লাভ বার্ড সম্পর্কে আপডেট দেয়। বিষয়টা খুব ভালো লাগে। কিন্তু 21 জুলাইয়ের পর থেকে সকালে সেই একই দৃশ্য দেখলে খুব ভয় লাগে। এমন এক মরার দেশে থাকি, কে কখন কোথায় কিভাবে মরে পড়ে থাকে তার ঠিক নাই। কোথাও পুড়ে ঝলসে যাচ্ছে, কোথাও পাথরে থেতলে যাচ্ছে, কোথাও গুলিতে ঝঞ্ঝরা হয়ে যাচ্ছে। অথচ এই একটি বছর আগেই এরকম যেন না হয় তার জন্য সহস্র প্রাণ ঝরেছে। এত বড় একটা অভ্যুত্থানের পর অন্তত স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টিটা তো আমরা চাইতেই পারি। তার উপর যুক্ত হয়েছে লাশের রাজনীতি, লাশ গুম করার রাজনীতি। অদ্ভুত এক সমাজ এবং সময়ে আমরা বসবাস করছি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোনের ঘটনাটি আরো অনেকগুলো ঘটনার কথা মনে করিয়ে দেয়। মনে পড়ে রানা প্লাজার কথা, তাজরিন ফ্যাশনের কথা, সেজান জুস কারখানার কথা, সীতাকুণ্ডের কথা, বেইলি রোডের কথা, বঙ্গবাজারের কথা, নিউ মার্কেটের কথা, 24-এর গণহত্যার কথা। চারদিকে ধুলার অন্ধকার ধ্বংসস্তূপ, আগুনের লেলিহান শিখা, বুলেটের সাঁই সাঁই আর স্বজনদের আহাজারি, আকাশে বাতাসে তুলকলা আর্তনাদ, মাথার ভেতর ঝিম ধরে বসে থাকে। এখন আর এগুলোকে নিছক দুর্ঘটনা মনে হয় না, মনে হয় এক একটা সিস্টেমেটিক হত্যাকাণ্ড। মনে হয় আমরা এত হীন কেন, এত নীচ কেন, আমরা এত গরিব কেন, আমাদের এই দারিদ্রতা কিসের জন্য, কিসের দায়ে আমরা জলে পুড়ে মরে ছারখার হয়ে যাই বারবার। আমরা মরার আগেই কেন বারবার মরে যাই, আমাদের জীবন এত সস্তা কেন। এই ভিডিওটি যখন রেকর্ড করা হচ্ছে তখন বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কনস্পাইরেসি হচ্ছে। যদিও লাশ নিয়ে এক জঘন্য এবং আদিম রাজনীতি শুরু হয়েছে। এই বিষয়টা খুবই লজ্জাজনক যে এমন একটি দুর্যোগেও লাশের সংখ্যা নিয়ে রাজনীতি হতে পারে। মাইলস্টোনের এই ঘটনাটি আমাদের অনেকগুলো গরিবানা সুরতকে খুল্লা করে দিয়েছে। প্রথমত, দুনিয়ার বিমানের ইতিহাসের হিসেবে প্রায় আদিম যুগের একটি বিমান এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। প্রশ্ন হচ্ছে, ডাইনোসর আমলের এই ভাঙানি বিমানটি আমাদের কেন খরিদ করতে হলো? আমাদের আর্থিক দৈন্যতা নাকি একটি গরিবানা সিস্টেম, যে সিস্টেমের কারণে বাংলাদেশের হাড় হামাতে মানুষগুলোর ট্যাক্সের টাকায় আমরা ভাঙারি কিনি আর ভাঙারি দিয়ে পেতে রাখি মৃত্যুর ফাঁদ। রানা প্লাজার কথা মনে করে দেখুন, একটি ভাঙা ভবনে কয়েক হাজার মানুষ ঢুকে দেয়া হলো তুচ্ছ কিছু মুনাফার আশায়। বেইলি রোডের কথা ভাবুন, আগুন লাগার পর মানুষগুলো বের হওয়ার জায়গা নেই। বঙ্গবাজার বা নিউ মার্কেটের কথা মনে করে দেখুন, চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা, অথচ আগুন নেভানোর পানি পর্যন্ত পাওয়া গেল না। ভাবুন, আমাদের ভাঙারি বিমানগুলো উড়ে বেড়াচ্ছে দুনিয়ার অন্যতম জনবহুল একটা শহরের উপর দিয়ে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে বাঁচার জন্য আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে ঘটনাগুলো বললাম, এগুলো দুর্ঘটনাই হতে পারত, কিন্তু তা না হয়ে যাচ্ছে গজব। কিসের জন্য? আমাদের পরিকল্পনার জন্য, ম্যানেজমেন্টের জন্য, সদিচ্ছার জন্য। আমাদের দেশের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা তস্যি নস্যি পর্যায়ের গরিব। আর কত প্রাণ গেলে, আর কত মানুষ পুরে কাবাব হলে আমরা আমাদের ম্যানেজমেন্ট আর পরিকল্পনায় সময় দিতে পারবো? আমাদের শহরটাকে আমরা মৃত্যুপুরী বানাবো না? দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক দারিদ্র। আমাদের দেশের রাজনীতিবিদদের একটি বহু পুরনো স্বভাব হলো ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দেয়া। দুর্ঘটনায় আহতরা যখন আকাশ বাতাস বিদীর্ণ করে তাদের নয়নের মণি কলিজার টুকরোটাকে খুঁজছে, তখনই জামাতের আমির তার দলবল প্রটোকল নিয়ে শো অফ করতে হাজির হলেন। বিএনপির নেতারা গিয়ে হাসপাতালের লোকজনের সাথে হুড়ুহুড়ি শুরু করেছেন। এই ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিয়ে তারা কি রাজনীতিটা হাসিল করলেন তা আল্লাহ মালুম। এই মুহূর্তে বাংলাদেশের দুইটি বড় রাজনৈতিক দলের এই যদি হয় বোধ শক্তি, তাহলে সামনে না জানি আরো কি অপেক্ষা করছে। তাদেরকে কে বোঝাবে যে সব জায়গায় মাস্টার মাইন্ডগিরি জাহির করার রাজনীতি করতে হয় না, সব জায়গায় ফুটেজ খেতে যেতে নেই। তৃতীয়ত, আমাদের মানসিক এবং মানবিক দারিদ্র। এই ঘটনায় যা হয়েছে তা শুনে সম্ভবত শয়তানও লজ্জায় মুখ থাকবে। এই ঘটনাকে আমাদের দেখে
দেখিয়েছে যে মানুষ হিসেবে আমরা কত নীচ, কত হীন, কত কপট, ভণ্ড। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যাচ্ছে পাশেই সিএনজি প্রাইভেট কারগুলো দাঁড়ানো ছিল, তার মধ্যে অতি অল্পই রোগী পরিবহনে ব্যবহার হয়েছে, তাও 100 টাকার ভাড়া 1000 টাকায়। এক বোতল পানির দাম নিয়েছে 300 টাকা পর্যন্ত, আর বাকিরা দাঁড়িয়ে তামাশা দেখেছে। এই তামাশা দর্শকরা উদ্ধার কাজে রীতিমতো আরেকটি বিপর্যয় তৈরি করেছে। জানা যাচ্ছে মেট্রো রেলের একটি বগি আহতদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু মেট্রোর অন্যান্য বগিতে সাধারণের চেয়ে বেশি ভিড় হয়েছে। এত ভিড় হয়েছে যে আহতদেরকে ট্রেন পর্যন্ত নিয়ে যাওয়াই ছিল কঠিন। কারণ কি? তামাশা দর্শক। এক নিষ্ঠুর তামাশা। এই তামাশা দর্শকদের ভিড় এত বেশি ছিল যে আহতদের আত্মীয় স্বজনদেরকেও ঘটনাস্থল পর্যন্ত যেতে হয়েছে দৌড়ে। একটা পর্যায়ে এই বিপর্যয়টা রূপ নিয়েছে উৎসবে। একজন ডাক্তার ফেসবুকে জানাচ্ছেন সেখানে পান, বিড়ি, চা, এমনকি ফুচকা বেলুনের দোকান পর্যন্ত উঠে গিয়েছে। মানুষ হিসেবে আমরা কতটা নির্লজ্জ। লাশের সংখ্যা নিয়ে রাজনীতি, মাইলস্টোনে শিক্ষকদের সাথে সেনাবাহিনীর হাতাহাতি ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করছে। সেনাবাহিনী যে উদ্ধার কাজে গিয়ে হাতাহাতিতে জড়ালো, এটা কোন ধরনের দৈন্যতা? মহাজনদের কাছে আবেদন থাকবে এই সমস্ত রাজনীতি নিয়ন্ত্রণ করুন, না হলে পরে আর কাউকে দায়ী করতে পারবেন না। এই যে আমাদের দীনহীন মলিন বেশ, এই গরিবই কিসের? অর্থের, দক্ষতার, সদিচ্ছার, নাকি সিস্টেমের? আমাদের এই গরিব দেশের গরিবের ব্যবস্থায় একমাত্র মাবুদই আমাদের রক্ষা করতে পারেন। ইয়া মাবুদ, তুমি তোমার নাদান গরিব বান্দাদের রক্ষা করো। আমিন।